হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেকটা বেলা থেকে ভিডিওটা আরম্ভ করলাম কারণ সকালবেলায় গেছিলাম একটু দরকারে। ঠিক আছে? অনলাইন থেকে একটা ব্লাউজ কিনেছিলাম আর আমার গায়ে না ব্লাউজটা হচ্ছিল না। তো সেই ব্লাউজটা একজনের কাছে সেলাই করতে দিয়েছিলাম, মানে খুলে ঠিক করতে দিয়েছিলাম। তো সেই ব্লাউজটাই আনতে গেছিলাম আর তাদের বাড়িতে একটু দরকারও ছিল, সেখানে গিয়েছিলাম। আর এই দেখো ছেলে তো সকালবেলা উঠেছে, আবার ঘুমিয়েও পড়েছে। বাজে এখন 9:30, ওই 9:45 মতো। আমি তো এখনও ঘরের কাজে কিছু হাত দিইনি, কারণ আজকে দিদিকে দিয়ে আর ঘর মোছাবো না। আজকে দিদি শুধু এখন বাসন মাজছে, বাসন মেজেই চলে যাবে। আর ওদিকে আমাদের জামা কাপড়গুলো আমার শুধু কাচা হয়েছে, জল চলে গেল। বাবানেরটা এখনও ধোয়া হয়নি। সবথেকে দুঃখের বিষয় কী জানো? ভোররাত্রির থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। যাই হোক, সেটা তোমাদের বলছি। আর এদিকে দেখো, মেয়ে করতে নিয়েছে এখানে ছেলের অনেক জামা কাপড়, যেগুলো ওর লাগে না এখন। এতটা মানে জাম করে এখানে লাভ নেই। এই যে ওর মনি দিয়েছিল এই ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে করে সব ঢুকিয়ে রাখলাম, যেগুলো ওর আর প্রয়োজন নেই। ঠান্ডাও চলে গেল, সব তুলে দিয়েছি। তুলে মেয়েকে বললাম জানলাটা পুরো ভালো করে পরিষ্কার করে, ভাইয়ের র্যাকটা পরিষ্কার করে, ছেলের দুধের কৌটো, ছেলের যাবতীয় জিনিসগুলো এই জানলার ওপরে রেখে দিতে। এই কারণ সোফা এখনই শাশুড়ি মায়ের ঘরে চলে যাবে, আর এই টেবিলটা চলে যাবে, খাওয়ার টেবিল চলে যাবে, আর ওদিকে মুদি মশলা যা আছে সব চলে যাবে। ওয়েদারের অবস্থা খুব খারাপ, বাইরে তো কোনো রোদই নেই, পুরো মেঘলা করে আছে। প্রায় 4:30 থেকে 4:30-5টার দিক থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন বৃষ্টিটা যদিও বা নেই, কিন্তু ওয়েদার একদম ভালো না। সব থেকে বড় চিন্তা হচ্ছে ওইটা, যেহেতু আমাদের মাঠে প্যান্ডেল, আর মাঠের জায়গাটা জল ঠল জমে, তো ওটা নিয়ে একটা সব থেকে বড় চিন্তা। জানি না, মানে ভাবছিলামই হয়তো ছেলের অন্নপ্রাশনে বৃষ্টি হতে বৃহস্পতিবার, জানি না ওয়েদার কীরকম থাকবে। ঠাকুরকে ডাকছি শুধু যাতে বৃষ্টি না হয়। প্যান্ডেল দাদাদের আজকে আসার কথা, আর মাঠেও পুরো জল ঠল জমে যায়, জানি না কী ছিদ্রটা হবে। হ্যাঁ, ওখানেই গুছিয়ে রাখবো। ছেলের যা জিনিসগুলো সব ওখানেই গুছিয়ে রাখবো, একেবারে দিয়ে দেবো। কারণ কালকে আর হুড়োপাড়ির মধ্যে পারবো না, কারণ কালকে সকালবেলা ভাই ওরা আসবে, দিদি চলে আসবে, আর গুলু তো চলেই এসছে। এই দেখো, জায়াবু নিয়ে এসছে গুলুকে, গুলু চলে এসছে। গুলুর কিন্তু আসার কথা ছিল কালকে, শুধু আমিই বলেছি যে গুলুকে কালকে বিকেলে আসতে না, আজকে সকালবেলা আসতে। তো যাই হোক, এখন এই দিকের ঘরের কাজকর্মে হাত দিয়েছি। আজকে বিছানার চাদর টাদর তুলবো, আর ওই দিকে ওই দেয়ালের যে র্যাক ঠ্যাকগুলো আছে ওগুলো মেয়ে আরেকবার সব পরিষ্কার করে দেবে। সব থেকে বড় চিন্তা হচ্ছে আমার মনার পরীক্ষাটা শেষ হয়ে গেছে, তো আমার আর চিন্তা নেই। এটার জন্যই অপেক্ষা করছিলাম। ব্যাস, আজকে লাস্ট যা কাজ আছে ঘরে সেইটুকুনি সমস্ত কমপ্লিট করব। শাশুড়ি মায়ের ঘরটা আজকেই ঝাঁপ দেবো, দিয়ে সোফা টোফা ওখানে যা ঢোকানো সব ঢুকিয়ে দেবো। তবে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলেই ভিডিওটা আরম্ভ করি, তারপরে যা কাজ করব সারাদিন দেখা যাক। তারপরে বিকেলবেলা আবার একটু মন্দিরে যাওয়ার কথা আছে, শ্যামের মন্দিরে যাব, ওখানে পুজো দিয়ে আজকে প্রসাদ নেব। আর কালকে মেয়ে, আমার জায়ের মেয়ে আর আমার জায়াবু, ওরা তিনজনে যাবে বড় মায়ের কাছে, ঠিক আছে? তো আজকে সেই কারণে ওখান থেকে প্রসাদটা নিয়ে এসে রাখবো। সারাদিনে অনেক কাজকর্ম আছে, রান্নাবান্না কিছু নেই। কালকে মাছের ঝোল করেছিলাম, ওটাই বেশি করে করে রেখেছি, কারণ আজকে রান্না করার টাইম নেই। শুধু ভাত করব, হয়ে যাবে। আর সকালবেলাও ভাবছি সেদ্ধ ভাত বসাবো। ঠিক আছে, তোমাদের দাদাভাই গেছে বাথরুমে। চলো এবার কাজ করতে থাকি, কাজ করতে করতে পরে আবার কথা হচ্ছে। আমাদের ঘরটা এতটাই ছোট, এখন যখন ঘরের ভেতরে অনেক জিনিসপত্র হয়ে গেছে না, সেটা বুঝতে পারি। আর দেখো, এখন জিনিসপত্রগুলো বার করব, আর জায়গাটা দেখে মনে হচ্ছে কত বড়। সবথেকে বড় কথা না, আমার এই সোফাটা এখন আমার ঘরে রাখতে ইচ্ছেই করে না, বিশ্বাস করো। এই সোফাটার জন্য অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়। এখানে যদি সোফাটা না থাকতো, আমি কিন্তু সুন্দর একটা মানে চৌকি বা খাট যাই বলো তোমরা, এখানে একটা ছোট্টর মধ্যে পাততে পারতাম, একটা মানুষ অনায়াসে শুতে পারতো। কিন্তু তোমাদের দাদাভাই এই সোফাটাকে কিছুতেই বিসর্জন দেবে না। এই সোফাটা বার করছি, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম এইটাকে মনে হচ্ছে ঘর থেকে ছুঁড়ে ফেলে দিই। আসলে কি বলো তো, আজকে প্রায় ধরো 10-12 বছর হয়ে গেছে সোফাটার বয়স। সত্যি কথা বলতে নতুন নতুন জিনিস তো সবই ভালো লাগে, তারপরে কিন্তু দেখবে আস্তে আস্তে পুরনো হয়ে গেলে না, জিনিস আর ভালো লাগে না। আর মেন কথা, আমার এই সোফাটার জন্য জানো তো ঘরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত হয়। সেই কারণে আমার আরও সোফাটা রাখতে ইচ্ছে করে না, চারিদিক থেকে সোফাটাকে কেটে দিয়েছে। কি করব, তোমাদের দাদাভাই এটাকে ফেলবেও না। আর সত্যি কথা বলতে আমার তো আর আলাদা করে কোনো রাখার জায়গা নেই, তাই আমাকে এইভাবেই রাখতে হয়।
এদিকে আমার দেওরকে নিয়ে দেখো আমার তোমাদের দাদাভাই সমস্ত জিনিসগুলো বার করছে। শাশুড়ি মায়ের ঘরটা সকালবেলাতেই ঝাড় দিয়ে তোমাদের দাদাভাই পরিষ্কার করেছে। ওদিকটা আমি আর করার টাইম পাইনি, কারণ সকালবেলা আমার একজনের বাড়িতে যাওয়ার ছিল, তো সেখানে গেছিলাম। তো ওখানে অনেকটা টাইম চলে গেছে। আর যেহেতু তোমাদের বললাম যে ভোর রাত্রি থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে সিঁড়ির ঘর ঠর দিয়ে একদম নোংরা হয়ে আছে। সেগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করে অনেকটা দেরি হয়ে গেছে এদিকের কাজে হাত দিতে দিতে। যেহেতু কাজ অনেক আর সময় কম, সেই কারণে আমার আর হয়ে ওঠেনি ওই ঘরটা পরিষ্কার করা। আর তোমাদেরকে দেখানোও হয়নি জিনিসপত্রগুলো রেখেছিলাম, কারণ কি বলো তো, এত কাজ এত তালে গোলে আমি সব গুলিয়ে ফেলেছি। যেমনভাবে ভিডিও করতে চেয়েছিলাম, বিশ্বাস করো এখন যখন অনুষ্ঠানটা হয়ে গেছে না, প্রত্যেকটা মুহূর্তগুলো মনে পড়লেই মনে হয় ইস এই জায়গাটা কত সুন্দর করে আমি ভিডিও করতে পারতাম। কিন্তু ওই যে বলে না, আমার ক্যামেরা ধরার মতো একজন কেউ ছিল না। তারপরে তোমাদের দাদাভাই যেহেতু সমস্ত বৃদ্ধির কাজটা করেছে, আর মনাও বুঝতে পারো বাচ্চা মেয়ে, ওর তো আনন্দ ফুর্তি ওর তো একটু আছেই। ও যদি সবসময় আমার ক্যামেরা ধরে থাকে তাহলে ও আর আনন্দটা করবে কখন? সেইটার মধ্যে দিয়ে সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঠিক মতো আর হয়ে ওঠেনি, কিন্তু যতটুকু তুলেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, দেখো এদিকে তো দুজনে মিলে সোফাটাকে নিয়ে চলে গেল শাশুড়ি মায়ের ঘরে, আর একটা একটা করে সব জিনিস এবার বার করে দেবো। আর দেখো এই জায়গাটা কতটা বড় না, এখন তাই দেখছি জায়গাটায় সোফাটা না থাকলে কত ভালো লাগে দেখতে। তবে আমি কিন্তু ফ্রিজটাও সরিয়ে দেবো, ফ্রিজটাকেও এখানে রাখবো না। আগে খাওয়ার টেবিলটা সরিয়ে ওখানে মুদি মশলা যা আছে এগুলো সব শাশুড়ি মায়ের ঘরেই দিয়ে দেবো। আজকের থেকে মানে আজকে রাত্রিবেলার থেকে না, কালকে সকাল থেকে যেহেতু সবাই আমাদের ঘরে চলে আসবে, সেই কারণে জায়গাটা একটু বড় থাকলে কি সুবিধা। কালকে তো ঠাকুরের বাসন মাজবো করে মাজাও হয়নি আর বারও করা হয়নি। বাঙ্কারের ওপর থেকে কিছু বাসন নামানো হয়েছে, আরও কিছু বাসন কিন্তু দরকার, সেগুলো আমার এই জায়গাটাতেই থাকে। এখন এমন হয়েছে না, জায়গা অল্প হয়ে গেছে, জিনিস হয়ে গেছে অনেক, কোথায় যে কী রাখবো বুঝে উঠতে পারি না। তোমাদের দাদাভাইকে তাই এক এক সময় বলি, সিঁড়ির ঘরটায় ভাবছি একটা সুন্দর করে অ্যাডভেস্টারের চাল করে ওখানটা একটা ছোট্ট মতো ঘরের ব্যবস্থা করব। কিন্তু তারপরে আবার ভাবি যে যেইভাবে আমার সিঁড়িটা বাইরের দিক থেকে বসানো হয়েছে, কোনো রকমভাবেই ওখানে আটকানো যাবে না, জল পড়বে, বৃষ্টি হলেই বর্ষাকালে জল পড়বে, কোনো রকমই উপায় নেই কিচ্ছু করার। এইভাবেই এখন যত দিন ওপরে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এইভাবেই চলতে হবে। দেখো এদিকে তো অনেকগুলো জামা কাপড় কেচেছি আর অনেকগুলো বাকি ছিল, যেমন এই যে সোফাটা বার হলো, সোফার কভারটা, টেবিলটা বার হলো, টেবিলের কভারটা, এগুলো সব কিন্তু একেবারেই কেচে দিচ্ছি। কারণ ভাবলাম এগুলো রেখে দিলে কিন্তু আমি আর সময় পাবো না, তাই ভাবলাম আজকেই কেচে ধুয়ে দিই, হালকা হালকা রোদ আছে, দুদিনে শুকিয়ে যাবে। আর জানো তো, গতকালকে তোমাদের ভিডিওটা পোস্ট করাতে আমার বলতে একটু ভুল হয়েছে, আজকে কিন্তু মঙ্গলবার। গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটা হচ্ছে সোমবার দিন ছিল, আজ হচ্ছে মঙ্গলবার, হাতে আছে মাত্র একটা দিন, বুধবার। এই মঙ্গলবারটাই আমি সমস্ত কাজটা করে নিয়েছিলাম। কালকে ভিডিও এডিট করে পোস্ট করে দেওয়ার পর আমি প্রত্যেক দিনই আমার ভিডিও না তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে একবার করে চেক করি সব কিছু ঠিকঠাক আছে নাকি। তখনই আমি দেখলাম যাব বাবা, আমি তো বারটাই গন্ডগোল করে ফেলেছি। আসলে বুঝতেই পারছো, যেহেতু মানে মোটামুটি এত কটা দিন হয়ে গেছে ভিডিওটা, সেই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। একবার ভাবছিলাম অনলাইন থেকে যেই চাদরটা নিয়েছি ওটা আজকেই পেতে দিই, তারপরে মেয়ে বলল না মা আজকে পেতো না, অনুষ্ঠানের দিনই পাতবে। ঠিক আমি মেয়েকে যেটা বলছিলাম সেটাই হলো। ভেবেছিলাম সুন্দর করে চাদরটা পাতবো, তোমাদেরকে ঘরের লুকটা একবার দেখাবো, কিন্তু ওই যে তালে গোলে অনুষ্ঠানের দিন আর কিছুই হয়নি। কীভাবে যে হুড়োহুড়ি করে সব কিছু হয়েছে বুঝতেই পারলাম না। আর এখন প্রত্যেকটা মুহূর্তের জন্য আফসোস করি, ইস কত সুন্দর না দিনটা ছিল, আর কত সুন্দরই না ভিডিওটা করতে পারতাম। একটু সময়ের অভাবে আর একটু ফোনটা ধরে দেওয়ার অভাবে আমি ঠিকঠাক করে ভিডিওগুলো করতেই পারিনি। তোমরা যেইটুক হয়তো আমার ভিডিও দেখবে মানে অনুষ্ঠানের, সেইটুকুনি কিন্তু পুরোটাই আমার ভাইয়ের তোলা। ও যেটুক পেরেছে সেটুক তুলেছে, তো সেইটাই তোমাদের দেখাবো। তারপরে তো আমি ভিডিও ক্যামেরা করেছি, সেখানে আসলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো।
যাই হোক, দেখো বিছানার চাদরটা পেতে দিলাম, কারণ কি বলো তো, বৃষ্টি হয়েছে এক কথা, আর ছেলে না, যেহেতু ঠান্ডা লেগেছে, ছেলে কিন্তু বমি করছে। আর সত্যি কথা, বমি করলে না, এখন ও দুধে তো দুধ খায়, দুধে কিন্তু খুব গ্যাস হয়। তো সেই কারণে কিন্তু আমি ওই বমির চাদর না রাখি না, মাছি ঠাছি হয়, গন্ধও হয়, তাই পাল্টে দিই। চাদরটা পাল্টে দিলাম, চাদরও এখন কেচে দেবো। এই দেখো, ভোর রাত্রিবেলার থেকে তো ঝড় বৃষ্টি হয়েছে, বেলা বাড়ার সাথে সাথে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। বাজে প্রায় 12:30। ওদিকে আমি বিছানা পরিষ্কার করে দিয়ে আসলাম, মেয়ে বসেছে ওর ভাইকে তেল মাখাতে। আমি ভাবলাম জলটা থাকতে থাকতে তাহলে বোতলগুলো পরিষ্কার করি। গুলুকে বললাম বোতলের ভেতরে একটু বালি ঢুকিয়ে দিত। তো বালি দিয়ে, আর এখন এখানে বাসন মাজার সাবান অল্প অল্প করে দিয়ে বোতলগুলো পরিষ্কার করব। বালি দিয়ে আর এই ভিমবার সাবান দিয়ে বোতল পরিষ্কার করলে না, বোতলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। আমার কাছে 6টা নতুন বোতল আছে। একবার ভেবেছিলাম এই পুরনো বোতলগুলো সব ফেলেই দেব। তারপরে আবার তোমাদের দাদাভাই বলল, মানুষজন বাড়িতে ভর্তি থাকবে, মানুষজন জল চাইলে ওই 6টা বোতলে তুমি কাকে কখন কি জল দেবা, তার থেকে এই বোতলগুলো একটু পরিষ্কার করে দাও, এগুলোই ভরে রাখবে। সত্যিই তাই, ভাগ্যিস ফেলে দিইনি। ওই দিনটা এতটাই গরম লাগছিল, মানে সবার লোকজনের ভিড়ে এতটা গরম লাগছিল, মানুষকে জল দিতে দিতে হাঁপিয়ে গেছি। ভাগ্যিস এই বোতলগুলো ফেলিনি। সকালবেলা তোমাদের দাদাভাই সব বোতলগুলো ভরে রেখেছিল। আর আমাদের একটু প্রেশার কেন হয়েছিল জানো তো, আমরা যেহেতু অনুষ্ঠানের সমস্ত দায়িত্বটা নিজেরা নিয়েছিলাম। আমরা কিন্তু কোনো কিছুই ক্যাটারিংয়ে দিইনি, সব কিছু তোমাদের দাদাভাই নিজে অ্যারেঞ্জ করেছে। তো তার জন্য কিন্তু আমাদের পরিশ্রমটা একটু বেশি হয়েছে। তবু কিন্তু অনেকটা সাশ্রয় করা যায়, জানো তো, যদি নিজের বাড়িতে করার মতো কেউ থাকে না, তাহলে কিন্তু অনেকটা টাকা বাঁচানো যায় ক্যাটারিংয়ের থেকে। দেখো, ওদিকে বোতল পরিষ্কার করে কিন্তু ঘরে চলে আসলাম। তোমাদের দাদাভাইও কিন্তু 1 মিনিটও বসা না, যেহেতু বাড়িতে কাজ অনেক, বসে থাকার তো কারোরই কোনো উপায় নেই। ওকে বললাম ফ্রিজটা সরিয়ে দাও। তার আগে আমি আলমারির থেকে মোটামুটি যা যা শাড়ি ঠাড়ি পরবো সেগুলো সব বার করে রাখলাম, দিয়ে দেখো এখানে ফ্রিজটাকে রেখে দিলাম। কোনো মতেই কিন্তু আলমারিটা আর খোলা যাবে না, তোমাদের দাদাভাই আমাকে সেটাই বলছিল। আমি বললাম না, ওই আলমারি আমার আর দরকার নেই, কারণ আমি যা প্রয়োজনীয় সব বার করে নিয়েছি। ফ্রিজটাকে একদম এখানেই রেখে দাও। যেহেতু আমার পুরো অনুষ্ঠানের কাজটাই সামনের দিকটায় হবে, সেই কারণে ভাবলাম ওই গলিটা আটকে দিয়ে না, মানে অসুবিধা হয়ে যাবে। ফ্রিজটা এখানেই রাখি, এইদিকে জায়গাটাও বেশি, আর আমার এই পাশের জায়গাটাও অতটা প্রয়োজনও নেই, কোনো অসুবিধা হবে না। সবই কিন্তু আমার পরিষ্কারই করা ছিল, কিন্তু ওই যে কি বলতো, একটা জিনিস নাড়াচাড়া দিলে তখন মনে হয় কি সব জিনিসই যেন এলোমেলো হয়ে গেছে। সোফাটার মধ্যে এতটাই ধুলো ছিল, কারণ প্রত্যেক দিন তো ওগুলো পরিষ্কার করা সম্ভব না টেনে টেনে। ওই যে সোফাটাকে ঝেড়েছি, ফ্রিজটা সরিয়েছি, ঘরদোর ঝাড়াঝাড়ি করেছি, আমার তো একটু জানোই খুঁতখুঁতে স্বভাব আছেই। তো মনে হলো কি চারিদিকটাই যেন ধুলো হয়ে গেছে। আর বাড়িতে অনুষ্ঠান থাকলে আগে থেকে শুরু করে পরে অবধি কিন্তু অনেক কাজ থাকে, আর লোকজন আসবে, একটু পয় পরিষ্কার থাকবে, তাতেই তো ভালো লাগে, তাই না? পরে যা নোংরা হবে হবে, লোকজন বেশি থাকলে কিন্তু আমার সাধ্যের মধ্যে যতটা আছে ততটা করে রাখছি। এদিকে দেখো শোকেসটাও একটু ভালো করে ঝেড়ে মুছে কাপড়টা আবার একটু উল্টে পাল্টে পেতে দিলাম। ওদিকে একবার দরজা খুলে দেখলাম না, ছেলে এখনও ঘুমাচ্ছে। কালকে তো দোকান বাজারগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, সেই কারণে রান্নাঘরে সেরকম একটা কাজ নেই। এখানে আমি ভাত করে নিয়েছি সকালবেলায় কিন্তু আমরা 3জনেই না 4জনেই কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছি। যেহেতু গুলু চলে এসছে তোমরা দেখলেই, আর আলাদা তো কিছু খাবার করার মতো আমার কাছে সময়ই নেই। তো সেই কারণে কিন্তু সেদ্ধ ভাত করেছিলাম সকালবেলা একবার সবাই সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। ভাবলাম বেলাতে মাছের ঝোলটা বার করে একবার গরম করে নেব, তাহলে দুপুরবেলাটা হয়ে যাবে। রাত্রিবেলায় আবার যা হোক
করবোখানি, কারণ কালকে আমাকে নিরামিষ রান্নাবান্না করতে হবে, খাবার দাবারও নিরামিষ খেতে হবে আমাকে আর তোমাদের দাদাভাইকে দুজনকেই ঠাকুরমশাই বলেছে। আর যেহেতু পরের দিন অন্নপ্রাশন, তো ছেলের যতক্ষণ অন্ন মুখে না উঠবে ততক্ষণ কিন্তু তোমাদের দাদাভাই আর আমি কেউই খেতে পারবো না। ব্যাপারটা এমন হয়েছে জানো তো, মানে ঠাকুরমশাই বলেছে আমরা দুজনে খেতে পারবো না, সেখানে কিন্তু মনাও কিছু খায়নি জানো তো, মানে আমরাও সকাল থেকে খাইনি, মেয়েও কিছু খায়নি, সারাটা সকাল থেকে না খেয়েছিল, সেই খাবার খেয়েছে দুপুরবেলায়, মানে ওর ভাইয়ের খাওয়া হয়েছে তারপরে। বলি না ও দিদি কম মায়ের জায়গা পূরণ করে বেশি। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা জানো তো, ওরা যেন ভাই বোন চিরকাল সুখে থাকে। হয়তো আমি ওদের সুখটা দেখতে পারবো না, কারণ ছেলে যেহেতু অনেকটা মানে পরে হয়েছে, বুঝতেই পারছো এতটা গ্যাপে হয়েছে ছেলে, তো ছেলে মেয়ের মধ্যে সম্পর্কটা আমি যতদিন বেঁচে থাকবো আমি চাই ওদের সম্পর্কটা যেন ভাই বোনের থেকে মা ছেলের সম্পর্কটাই বেশি থাকে। সত্যি কথা বলতে ওর দিদি কিন্তু ওকে মানে ভাই মনে করে না, সত্যি মানে একদম ওকে নিজের ছেলের মতো মানুষ করে। মানে আমার থেকেও ছেলে যেরকম ওকে মানে এত মানে আমি না হলেও চলবে, কিন্তু ওর দিদি না হলেও চলবে না জানো তো। মেয়েও তাই, মেয়েও একটা দণ্ড ছেলেকে ছেড়ে থাকতে পারে না। ওই যে বলি না ছোট্ট মানে যখন তোকে হয়ে নিয়ে এসছি তখন থেকে মেয়ের সব কিছু বাইরের যেন বন্ধ হয়ে গেছে। পড়তে গেলে, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে, কোথাও গিয়েই কিন্তু ওর মন টেকে না, কতক্ষণেও বাড়ি আসবে আর ভাইকে দেখবে। তো ভগবানের কাছে তাই আমি প্রার্থনা করি ওদের যেন এই ভালোবাসাটা সারা জীবন অটুট থাকে। আমি হয়তো সারা জীবন থাকবো না ওদের মাঝখানে, কিন্তু ওরা যেন সুখে থাকে, আর ছেলে যেন সবসময় ওকে ওর মায়ের জায়গাটাই দেয়। তো যাই হোক দেখো এদিকে ছেলে তো ঘুমাচ্ছে, বারবার করে দেখছি দরজা খুলে খুলে, কারণ এখন না উঠে যায়, তো উঠে গিয়ে কোনো চিৎকার চেঁচামেচি করে না, শুধু সারা বিছানা ঘুরতে থাকে। আর আমার লাগে ভয় যে কখন না বিছানা থেকে মানে নিচে নেমে আসে, পড়ে যায়। তো সেই কারণে কিন্তু বারবার কাজ করি আর একবার করে ওকে দেখি। এই সময়টাও ঘুমিয়ে পড়েছিল আর আমরা চারজনে মিলে অনেক কাজ করে ফেলেছিলাম। খুব তাড়াতাড়ি করছি কারণ এখনও আমার ঠাকুরের বাসনকোসন মাজা টাজা সমস্ত বাকি আছে। আর শুরুতেই তোমাদের বললাম যে মন্দিরে যাওয়ার আছে, সেই কারণে তো আরও তাড়াহুড়ো করছি। তোমাদের দাদাভাই বলল বাড়িতে বসে থেকে কি করব, আমার তো এদিকের কাজ হয়ে গেছে, তুমি একটা কাজ করো, আমাকে একটু লিস্টটা আলাদা করে দাও, আজকে আমি সবজি বাজারটা করে নিয়ে আসি, তাহলে কালকে আমার অতটা চাপ থাকবে না, আমাদের মুদি মশলা তোলা হয়ে গেছে, আজকে সবজি বাজারটাও করে নিয়ে আসবে, কালকে তাহলে লাইটের লোক, প্যান্ডেলের লোক সবই তো বাড়িতে চলে আসবে, ওদেরকেও আবার টাইম দিতে হবে, সেই কারণে ও বলল আজকেই করে নিয়ে আসি। ও আর আমার জামাইবাবু দুজনে যাবে, গিয়ে সমস্ত বাজারহাট করে নিয়ে আসবে। আর যেগুলো যেগুলো মোটামুটি ফ্রিজে রাখার মতো সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দেবো। অলরেডি কিন্তু আমি ফ্রিজ পুরো খালি করে রেখেছি অনুষ্ঠানের আগের থেকেই, কারণ বুঝতেই পারো আগে পরে মিলিয়ে তো অনেকটাই মানে জিনিসপত্র বাঁচে ঠাচে তারপরে এনে ঠেনে রাখতে হয়, সেই কারণে আমি ফ্রিজটা ফাঁকা করে রেখেছি। আর দেখো কি ভালো লাগছে না বারান্দার সামনেটা দেখতে, এখন তো মোটামুটি পুরো ফাঁকাই, এখন আর এখানে কিছুই থাকবে না, এখানে ফাঁকাই রাখবো দুদিন, যেই কদিন লোক থাকবে, কারণ ভাই ওরা আসবে, সবাই শোয়া ঠোয়া আছে, সেই কারণে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর মানে আমাদের বৃদ্ধির কাজটা হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই বলেছিল সোফাটাকে ঢুকিয়ে দিই, বিকেলবেলাতেই লোকজন আসবে বসবে ঠসবে। তো আমি বললাম না, আমাদের যেহেতু সমস্ত অনুষ্ঠানটাই বাইরে করছি, রাত্রিরের মেন অনুষ্ঠানটাই আমাদের বাইরে, ঘরের ভেতরে কোনো দরকার নেই, আর সবাই তো ওখানেই থাকবো, এখানে সোফাটা আনার দরকার নেই, তার থেকে ফাঁকা থাকুক, লোকজন শুতে পারবে। এখন দেখো এদিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁট দেবো আর মুছবো, তাহলে মোটামুটি আমার এদিককার কাজটা শেষ হয়ে যাবে। তারপরে ওদেরকেও মাঝখানে খেতে দিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেল, মনাকে আর গুলুকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম। মেয়ে আর ভাত খায়নি, বেলা করে যেহেতু সকালবেলা ভাত খেয়েছে আর ভাত খায়নি। সত্যি কথা বলতে জানো তো, এই যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি ঠিকই, কিন্তু মানে সেই আনন্দটা নেই, যেই আনন্দটা হয়তো তোমাদের পরপর দিনের দিন ভিডিওগুলো দিতে পারলে যেই আনন্দটা হতো, সেই আনন্দটা যেন এখন নেই। আর প্রত্যেকটা মুহূর্তে আমার শুধু একটাই কথা মনে পড়ছে, ইস কীভাবে মানে এই দিনটা আমার হাতের বাইরে চলে গেল, আমি কত সুন্দর করে এই দিনটা কাটাতে পারতাম, কিন্তু কিছুই করতে পারিনি। তোমরা পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবে যে কেন আমার এরকম পরিস্থিতিটা হলো, আমি কেনই কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক দেখো ওদিকে আর চিন্তা করে লাভ নেই, যেই সময় চলে যায় সময় তো আর ফিরে আসে না, সময় চলে গেলে সেই সময় চলেই যায়, হাতে ধরে রাখার মতো মানে না। তো এদিকে এখন রান্নাঘরটা পরিষ্কার করব, করে আমি কিন্তু ঘরদোরটা মুছে তারপরে স্নান করব, ঠাকুরের বাসনগুলো মেজে।
এদিকে কাজ করতে করতে দেখি উঠে গেছে ছেলে। আমার জায়ের ঘরে আবার ওকে দিয়ে আসলাম। জানো তো আমার ছেলের একটা খুব ভালো অভ্যেস, ও কিন্তু কারোর কোলে গেলে কান্নাকাটি করে না। আর জানো তো প্রত্যেকটা মানুষ একটা কথাই বলেছে যে সত্যি বাচ্চাটা কতটা শান্ত। সারাটা দিন ওর ওপর থেকে যা ধকল গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওর কতটা কষ্ট হয়েছে। ওর কষ্ট দেখে আমরা কষ্ট পেয়েছি, কিন্তু ও একটুও জ্বালায়নি জানো তো। আর সত্যি আমার ছেলে কিন্তু একদম লক্ষ্মী, তোমাদের বলি না। এই দেখো ওর কাকির ঘরে ছিল, মেয়ে আবার ওকে নিয়ে আসলো। বললো মা ভাই ঘরে না থাকলে আমার বিছানায় বসতে ভাল লাগে না। নিয়ে আসলো ছেলেকে, এখন ছেলে খেলছে। আর আমি ভাবলাম তাহলে তার মাঝখানে ঘরটা মুছে নিই, ওরা তিনজনেই ঘরে থাকুক। এরপরে ওরা একটু শোবে আর আমিও আমার বাদবাকি বাইরের অনেকগুলো কাজ আছে সেগুলো সারবো। আর দেখলাম এই কাজ সাথে সাথেই দেখি বেলা বাজে 3টে। আর আমি জল ভরেই রেখেছি, বাইরের দিকে কতগুলো কাচাকুচি আছে, ঠাকুরের বাসন মাজা আছে, সব জল ভরে রেখেছি ওগুলো করব বলে। সমস্ত সেরে ঠেরে স্নান করে তারপরে ঘরে ঢুকবো। একেবারে কাজগুলো করা থাকলে অসুবিধা হবে না। তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে দোকান বাজারগুলো আনতে। আর দেখতেই পেলে আমার কিন্তু বারান্দার থেকেও সমস্ত মুদি মশলা যা ছিল সব কিছু কিন্তু আমার শাশুড়ি মায়ের ঘরে রাখা হয়ে গেছে। না, আমার শাশুড়ি মায়ের ঘরটা কিন্তু কমপ্লিট হয়নি, এখনও মেঝেটা বাকি আছে, ওপরে শুধু চালের কাজটা হয়ে গেছে। তাই কিন্তু আমরা জিনিসপত্র রাখতে পেরেছি। যতই আগে থাকতে কাজ সেরে রাখি না কেন, সেই মানে অনুষ্ঠানের আগে না একটা হুড়োহুড়ি থাকেই। আর বারান্দার এই জায়গাটা না সাউন্ডটা যেন একদম গম গম করছে, মানে ফাঁকা হয়ে গেছে না জায়গাটা। আমি কিন্তু দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। ভাবলাম শাড়ি হয়ে রেডি মানে শাড়ি পরে রেডি হয়ে গেছি। 6টা বাজে পুরো, এখন আমাদের টোটো চলে আসবে। মেয়ে যাবে না, ছেলেকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, স্নান করে ঘরে ঢুকতে ঢুকতেই বেজে গেছে প্রায় 5:30। ঠাকুরের বাসন মাজলাম, কালকের যা জামা কাপড় কাচার আছে সেগুলো কাচলাম, কেচে তারপরে পুজো দিলাম, একেবারে সন্ধে ধরিয়ে দিলাম। দিয়ে গুলু আর আমি দুজনে রেডি হয়ে গেছি। আর আমি ভাবলাম মন্দিরে যাব তো, তাই একটু শাড়ি পরে নিই। তো এই সাদা আর লালের মধ্যে শাড়িটা পরেছি। মেয়ে যাবে না, মেয়ের ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু মেয়ের যাওয়া হলো না। ছেলে আছে আর তোমাদের দাদাভাই ওরা বাজার করে চলেও এসেছে। আর একটু পরে আমার দিদিও চলে আসবে। আমি 7:30টার মধ্যে রাধাকৃষ্ণ মানে শ্যামের মন্দির বন্ধ হয়ে যাবে, সেই কারণে ভাবলাম যে না আগে বাইরের কাজটা সেরে আসি, তারপরে দিদি আসুক, ঘরে যা করার করবো। আর মেন কথা আমি এখনো কিছু খাইনি, সেই সকালবেলায় সেদ্ধ ভাত খেয়েছিলাম। আর ভাবলাম খাবো, এত খিদেও পেয়েছে, কিন্তু এখন দেখলাম ভাত খেতে বসলে অনেক দেরি হয়ে যাবে। আর যার টোটো করে যাব সে বলেছে যে বৌদি একদম 6টার মধ্যেই বেরাও, নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে, পুজো দেওয়া আর হবে না। সেই কারণে রেডি হয়ে গেছি। ঠিক আছে, আজকে শ্যামের মন্দির থেকে প্রসাদ নিয়ে আসবো, আর কালকে আবার বড় মায়ের মন্দিরে যাব। মানে শ্যামের মন্দিরটা আমি ভেবেছিলাম এখান থেকে রাধাকৃষ্ণ মন্দির থেকে প্রসাদ আনবো, কিন্তু ঠাকুরমশাই বলেছে শ্যামের মন্দিরের প্রসাদ লাগবে। তো সেই কারণে শ্যামের মন্দির থেকে প্রসাদ নিয়ে আসবো, আর বড় মায়ের কাছ থেকে কালকে গিয়ে প্রসাদ নিয়ে আসবো। কারণ দেখো দিনের দিন তো সম্ভব না, ঠাকুরমশাই বলেইছে যে তুমি তোমার সুবিধা মতো প্রসাদ পুজো দিয়ে এনে ঘরে রেখে দিতে পারবো, মানে ফ্রিজে ঢোকাবো না, ঠাকুর ঘরে রেখে দেবো, যেহেতু ফ্রিজ আমাদের এঁঠো কাটা, সেই কারণে। ঠিক আছে, তো চলো যাই, যদি পারি তোমাদের মন্দিরের ওখানে দেখাবো, নাহলে আমি পুজো টুজো দিয়ে আসি, তারপরে আবার কথা। তোমরা তো জানোই কোনো মন্দিরের ভেতরেই কিন্তু ভিডিও অ্যালাউ নেই, এখানেও তাই। এখানে রাধাকৃষ্ণর মন্দিরে এসে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা সন্ধে আরতি দেখেছিলাম, দিয়ে ওখান থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে ভোগ নিয়ে তারপরে কিন্তু বাড়িতে এসেছিলাম। ওখানে ভোগও দিচ্ছিল, ভোগেরও প্রসাদ নিয়ে এসেছিলাম, এনে বাড়িতে রেখেছিলাম। তারপরে দেখি আমি এসেই দেখি দিদি চলে এসেছে, এখানে সমস্ত সবজি কাটা হচ্ছে। আমার দিদি প্রথমে কাটতে বসেছিল, তারপরে আমার শাশুড়ি মাও এসে কিন্তু হাতে হাত লাগিয়েছে। তো ওরা দুজনে মিলে সবজি টবজি কেটেছে। আর আমি রাত্রিবেলায় আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর বেগুন ভাজা রান্না করেছিলাম খাবার জন্য। দিদিরা রাত্রিবেলায় চলে গেছে, ওরা কালকেই আসবে, আজকে আর আসবে না বলল, থাকবে না, শুধু গুলুই থাকবে। তো ভাবলাম তোমাদেরকে এইটুকুনি দেখিয়ে আজকের ভিডিওটা এই অবধিই রাখি। এই দেখো ছেলে ঘুম থেকে উঠে খেলা আরম্ভ করে দিয়েছে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এই অবধিই থাক, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে। আর রাত্রিবেলায় এখন সমস্ত কিছু গুছিয়ে রাখবো, কারণ কালকের থেকে তো লোকজন বাড়িতে ভর্তি থাকবে, তো কারোরই ইচ্ছে করবে না, সেই কারণে যতটা কাজ গুছিয়ে রাখা যায়। চলো আজকের মতো টাটা।